নারীদের সবসময় কোমল নরম হিসেবেই দেখা হয় বা দেখানো হয়, কিন্তু আদপে নারীরা হয় ঠিক উল্টো। তাদের চারিত্রিক দৃঢ়তা ভাঙার মতন ক্ষমতা স্বয়ং ঈশ্বরের অবধি নেই। রবি ঠাকুরের নারী চরিত্ররা বরাবর এই কারণেই বড্ড পছন্দের তালিকায় থাকে। তিনি এত সুন্দর করে নারী চরিত্রের ওই গূঢ় সত্যগুলোকে বারবার তুলে ধরেছেন তার গল্পে যে মুগ্ধ হতেই হয়, তৃপ্ত হয় মন। আমার প্রেমিক অন্ধকারের আজকের নিবেদন তেমনই এক নারীর গল্প, শাস্তি। রোজকার মতন সেদিন সকালেও দুই ভাই ছিদাম আর দুঃখীরাম রুই দা হাতে জন খাটতে বেরোলো। তাদের স্ত্রীরা তখন উত্তপ্ত ঝগড়ায় মিলন। ঝগড়ার বিষয় দুঃখীর স্ত্রী রাধার আচারের কৌটো। দাওয়ায় বসে সুপারি কাটতে কাটতে রাধা বলল, মিথ্যে বলিস না ছোট, আর মিথ্যে বলিস না, তুই সরিয়েছিস আমার আচারের কৌটো। বারান্দার ওপাশে বসে ছিদামের বউ চন্দরা গলা উঁচিয়ে জবাব দিল, আমার বয়ে গেছে তোমার নষ্ট আচার খেতে। কি বলছিস? হ্যাঁ, নষ্ট? তোর মতন ছোট লোক নই রে যে নষ্ট আচার খাবো। ভালোই ভালোই বলছি, দিয়ে দে আমায়, দিয়ে দে আমার আচারের কৌটো। কি? তুমি আমাকে ছোট লোক বললে? এই করার পরেই তুমুল ঝগড়া লেগে যায় দুই জায়ের মধ্যে। নিত্যদিনের অন্যান্য প্রাকৃতিক শব্দের মতন এই কলহ কোলাহল পাড়ার প্রত্যেকটা সদস্যের অভ্যেস হয়ে গিয়েছে। রোজ ভোরে পূর্ব দিকে সূর্য উঠলে কেউ যেমন তার কারণ জিজ্ঞেস করে না, রুই বাড়িতেও দুই জায়ের মধ্যে যখন হই হই পড়ে যায় তখন তার কারণ নিয়ে কারো মনে কোনো রকম কৌতূহলেরই উদ্রেক হয় না। অবশ্য এই ঝগড়া যে প্রতিবেশীদের থেকে তাদের দুই স্বামীকে বেশি স্পর্শ করত তাতে কোনোরূপ সন্দেহ নেই, কিন্তু তা নিয়ে তাদের আলাদা করে কোনো সমস্যা হতো না। দুই ভাই যেমন দীর্ঘ সংসার পথ একটা এক্কা গাড়িতেই উড়েছে, যে গাড়ির দুই দিকে দুইটি স্প্রিংবিহীন চাকায় অবিশ্রাম ঝড় ঝড় খর খর শব্দ হচ্ছে, এই শব্দকে তারা জীবন রথযাত্রার এক নিয়মের মধ্যেই ধরে নিয়েছিল। ফলে যেদিন কোনো শব্দ হতো না, সমস্ত থমথম করত, সেদিন একটা আসন্ন অনৈসর্গিক উপদ্রবের আশঙ্কা তৈরি হতো। সেদিন যে কখন কি হবে তা কেউ হিসেব করে বলতে পারত না। আমাদের এই কাহিনী যেদিন শুরু, সেদিন সন্ধ্যায় দুই ভাই জমিদার বাড়ির কাছারি ঘরের চাল মেরামত করে ফিরছিল। সারাদিনের খাটুনিতে দুজনেই পরিশ্রান্ত, মুখে বিরক্তির ভাব স্পষ্ট ফুটে উঠেছে। রাস্তায় জমা জল বাঁচিয়ে হাঁটতে হাঁটতে ছিদাম বলল, জমিদারদের কোনো মায়া দয়া হয় না দাদা? আরে বাবা, দয়া মায়া থাকলে কি আর অত টাকা হয় রে ভাই? পেয়ালাগুলো হয়েছে সেরকম। সারাদিন চালের ওপরে এত খাটলাম, একটু খেতেও দিল না ঠিক মতো। এর চেয়ে ওপরে ধান কাটতে যেতাম যদি, তাহলে ভালো হতো, অন্তত কয়েকাটি ধান তো পেতাম। সবাই ওখানেই গেছে। কার মুখ দেখে সকালে উঠেছিলাম কেই জানে, পেয়াদাগুলো আমাদেরকেই ধরে নিয়ে গেল। এই তাড়াতাড়ি পা চালা, সারাদিন খাটাখাটনির পরে এরকম জল কাদার মধ্যে দিয়ে হাঁটা, খিদে তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে একেবারে। না দিল পয়সা, না দিল খেতে, ইস, বদলে খালি কথা শোনালে। দাদা মাথা গরম করুন না। আরে কেন করবো না বল দেখিনি? হ্যাঁ, ওরা কি বোঝে চালের ছাওয়া? হ্যাঁ, কি বোঝে? তাও এসে বলবে হচ্ছে না দুঃখী, হচ্ছে না,
ফাঁকি দিলে কিন্তু খবর আছে। হ্যাঁ, যত সব। আচ্ছা দাদা, বলছি চলো না আমরা অন্য কোনো গ্রামে চলে যাই। হ্যাঁ, কোথায় আর যাব? এই জমিদারের খপ্পর থেকে অন্য এক জমিদারের খপ্পরে গিয়ে পড়তে হবে। দুঃখীরাম মানুষটা লম্বা চওড়া, চোখ জোড়া এই দৃশ্যমান সংসারকে যেন বোঝে না, অথচ এটি কোনো প্রশ্ন অবধি করতে চায় না। এমন নিরীহ কিন্তু ভীষণ, এমন সবল কিন্তু নিরুপায় মানুষ বড় দুর্লভ। অন্যদিকে ছিদামকে এখানে কালো পাথরে খোদাই করে কে যেন বহু যত্নে গড়ে তুলেছে। মেদহীন ঝরঝরে শরীর, কোথাও কোনো টুকুল খায়নি। কথা বলতে বলতে দুই ভাই বাড়ি ফিরে দেখল সারা বাড়িতে নিস্তব্ধতা গম গম করছে। বাইরেও সেদিন অত্যন্ত গুমোট। দুপুরে এক পশলা বৃষ্টি হয়েছে। এখনো আকাশে মেঘ জমে আছে, হাওয়ার লেশমাত্র নেই। বর্ষায় ঘরের আশপাশের আগাছাগুলো বেশ বেড়ে উঠেছিল। সেখান থেকে আর বাগানের পিছনে জলমগ্ন পাট ক্ষেত থেকে জমাট ভেজা গন্ধ প্রাচীরের মতো ছেয়ে ধরেছিল দুঃখীদের বাড়িকে। গোয়ালের পাশে ডোবায় অসংখ্য কোলা ব্যাঙ ডাকছিল তারস্বরে। দুই ভাই দেখল ছোট যা চন্দরা মাটিতে আঁচল পেতে চুপ করে পড়ে আছে। তার থমথমে মুখে কান্নার দাগ স্পষ্ট। বড় যা রাধাও মুখ ফুলিয়ে দাওয়ায় বসে আছে। দুঃখীর 1.5 বছরের ছেলেটি উঠোনের এক কোণে চিত হয়ে ঘুমোচ্ছে। ক্ষুধার্ত দুঃখীরাম বারান্দায় উঠতে উঠতে স্ত্রীকে বলল, এই বাদ দে। দুঃখীরামের কথায় রাধা তেলে বেগুনে জ্বলে উঠল। সুতীব্র কণ্ঠে চিৎকার করে বলল, ভাত কোথায় যে ভাত দেব? তুই কি চাল দিয়ে গেছিলি? আমি কি নিজে রোজগার করে আনবো? সারা দিনের খিদে, ক্লান্তি ও লাঞ্ছনার পর স্ত্রীর এমন কর্কশ উত্তর, বিশেষ করে শেষ কথাটা, তার এমন বিশ্রী ইশারা দুঃখীর সহ্যের সীমা ছাড়িয়ে গেল। ক্ষুব্ধ বাঘের মতো গম্ভীর গর্জনে সে বলে উঠল, কি 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 বললি তুই? হ্যাঁ, তবে রে হতচ্ছাড়ি। কথাটা বলে মুহূর্তের মধ্যে দা নিয়ে কিচ্ছু না ভেবে একেবারে স্ত্রীর মাথায় বসিয়ে দিল দুঃখী। আজকে শেষ করে দেব তোকে। দায়ের আঘাতে রাধা তার ছোট জায়ের কোলের কাছে গিয়ে পড়ল। মাথা ফেটে রক্ত বেরিয়ে সেই রক্ত চন্দরার শাড়ির খোলা আঁচল ভিজিয়ে দিল। নিমেষেই মৃত্যুর কোলে ঢলে পড়ল রাধা। চন্দরা চিৎকার করে উঠল, কি হলো? ছিদাম সঙ্গে সঙ্গে তার মুখ চেপে ধরল। চুপ চুপ চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। দুঃখীরাম দা ফেলে দিয়ে হতবুদ্ধির মতো মাটিতে ধপ করে বসে পড়ল। বাড়ির ভিতরে যখন এহেন ভয়ঙ্কর ঘটনা ঘটছে, বাইরে তখন পরিপূর্ণ শান্তি বিরাজমান। রাখালের দল গরু নিয়ে বাড়ি ফিরছে। ওপারের চরে যারা নতুন ধান কাটতে গেছিল, তারা সবাই 2-4 আঁটি ধান নিয়ে নিজেদের বাড়ি ফিরে এসেছে। এমন সময় চক্রবর্তী বাড়ির রামলোচন চক্রবর্তী জমির খাজনা নেওয়ার জন্য দুঃখীর বাড়িতে এলেন। দুঃখী রামলোচনের কোরফা প্রজা। সদর দরজা দিয়ে দুঃখীর বাড়িতে ঢুকেই রামলোচনের গা ছমছম করে উঠল। তিনি দেখলেন এ ঘরে এখনো প্রদীপ জ্বালা হয়নি। অন্ধকার দাওয়ায় 2-4টে অস্পষ্ট মূর্তি দেখা যাচ্ছে। আর দাওয়ার এক কোণে দুঃখীর ছোট্ট ছেলেটি যতবার মা মা করে চিৎকার করতে চাইছে, ছিদাম তার মুখ চেপে ধরছে। রামলোচন
একটু ভীত কণ্ঠে জিজ্ঞেস করলেন, এই দুঃখী, এই আছিস নাকি? দুঃখী এতক্ষণ পাথরের মূর্তির মতো নিশ্চল হয়ে বসেছিল। তার নাম ধরে ডাকা মাত্র একেবারে অবোধ বালকের মতো কেঁদে উঠল। ছিদাম তাড়াতাড়ি উঠোনে নেমে রামলোচনের কাছে এসে বলল, কি হয়েছে দাদা ঠাকুর? রামলোচন জিজ্ঞেস করলেন, এই বউরা কি আরো ঝগড়া করে বসে আছে নাকি? সারাদিনই তো চিৎকার চেঁচামেচি শুনলাম। এতক্ষণ ভেবে ছিদাম সিদ্ধান্ত নিয়েছিল রাত একটু গভীর হলে মৃতদেহ কোথাও সরিয়ে ফেলবে। ইতিমধ্যে যে রামলোচন চক্রবর্তী এসে উপস্থিত হবেন তা সে কল্পনাও করেননি। ফলে রামলোচনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সে ভ্যাবাচাকা খেয়ে গেল। ভয়ার্ত কণ্ঠে বলল, হ্যাঁ, আজ আজ খুব ঝগড়া হয়েছে। হ্যাঁ, কিন্তু সেজন্য দুঃখী কাঁদে কেন রে? ছিদাম দেখল আর রক্ষে নেই। ৭-৫ না ভেবেই সে আচমকা বলে ফেলল, ঝগড়া করে ছোট বউ ওই বড় বউয়ের মাথায় এক দায়ের কোপ বসিয়ে দিয়েছে। উপস্থিত বিপদ ছাড়া যে আরও কোনো বিপদ থাকতে পারে এ কথা তার সহজে মনে হয় না। ছিদাম তখন ভেবেছিল ভীষণ সত্যের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়, অথচ সেটা যে তার থেকেও ভীষণ হতে পারে তা তার মাথাতেই ছিল না। তাই রামলোচনের প্রশ্ন শোনা মাত্র তার মাথায় যা এলো সেটাই বলে দিল। রামলোচন চমকে উঠে বললেন, হ্যাঁ, এই বলিস কি? এই মরেনি তো? ছিদাম কেঁদে উঠে বলল, মরে গেছে, মরে গেছে। কথাটা বলেই ছিদাম রামলোচনের পা জড়িয়ে ধরল। রামলোচন মনে মনে ভাবলেন, ভর সন্ধ্যায় এ কোন বিপদে তাকে পড়তে হলো। আদালতে সাক্ষ্য দিতে দিতেই তার প্রাণ তো বেরিয়ে যাবে। ছিদাম তার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, দাদা ঠাকুর, দাদা ঠাকুর, এবার এবার আমার বউকে বাঁচানোর উপায় বলে দিন দাদা ঠাকুর। দাদা ঠাকুর দয়া করুন, দাদা ঠাকুর, আমার বউকে বাঁচান দাদা ঠাকুর। দাদা ঠাকুর দয়া করুন, দাদা ঠাকুর। মামলা মোকদ্দমার ব্যাপারে গ্রামের সবাই রামলোচনের কাছেই উপদেশ নিতে আসত। তিনি একটু ভেবে বললেন, দেখ, এর একটাই উপায় আছে। তুই এখনই থানায় যা। তোর বড় ভাই দুঃখী কাজ শেষ করে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে এসে ভাত চাইছিল, আর ঘরে ভাত তৈরি নেই দেখে স্ত্রীর মাথায় দাঁ বসিয়ে দিয়েছে। থানায় এ কথা বললে তোর বউটা বেঁচে যাবে। রামলোচনের কথা শুনে ছিদামের কণ্ঠ শুকিয়ে গেল। সে পা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, ঠাকুর, বউ গেলে তো বউ পাবো, তবে দাদা ফাঁসি গেলে আর দাদা পাবো না। রামলোচনের ছিদামের কথাটাকে যথেষ্ট যুক্তিসঙ্গত বলে মনে হলো। তিনি বললেন, তবে হ্যাঁ, যেমনটি ঘটেছে তাই বলিস, কারণ সব দিক রক্ষা করা অসম্ভব। আর কথা না বাড়িয়ে অবিলম্বে রামলোচন বাড়ি চলে গেলেন। দেখতে দেখতে গ্রামে রাষ্ট্র হয়ে গেল। রুইদের বাড়ির চন্দরা রাগারাগি করে বড় জায়ের মাথায় দাঁ বসিয়ে দিয়েছে। বাঁধ ভাঙলে যেমন জল আসে, গ্রামের মধ্যে তেমন হু হু শব্দে পুলিশ চলে এলো। অপরাধী এবং নিরপরাধী উভয়েই ভীষণ চিন্তিত হয়ে উঠল পুলিশের আগমনে। ছিদাম ভাবল, যে পথ কাটা হয়ে গিয়েছে সেই পথেই চলতে হবে। সে রামলোচন চক্রবর্তীর কাছে যে কথা বলেছে সে কথা গ্রামশুদ্ধ রাষ্ট্র হয়ে পড়েছে। এখন আমার কথা উল্টে গেলে কি জানি কি থেকে কি হয়ে যাবে। সে নিজেই কিছু ভেবে পেল না। কোনো মতে তার বলা কথাটাই ধরে রেখে তার সাথে আরও 5টা গল্প জুড়ে স্ত্রীকে রক্ষা করা ছাড়া তার আর কোনো পথ নেই। ছিদাম
তার স্ত্রী চন্দরাকে বলল, তুই দোষ স্বীকার করে নেব। ছিদামের কথা শুনে চন্দরা একেবারে বজ্রাহত হয়ে গেল। ভীত কণ্ঠে সে বলল, কিন্তু আমি তো কিছু করিনি। তোকে তোকে যা বলছি তাই কর না, তো কোনো ভয় নেই। আমরা আমরা ঠিক ঠিক তোকে বাঁচিয়ে নেবো তোকে। ছিদাম আশ্বাস দিল বটে, কিন্তু তার গলা শুকিয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে তো নিজেও জানে না কিভাবে বউকে বাঁচাবে। চন্দরার বয়স 17-18, স্বাস্থ্যবতী চেহারা, গোলগাল মুখ, শরীর অতনি দীর্ঘ, মাটো সাঁটো, সুস্থ সবল। অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন একটা মাধুর্য আছে যে চলাফেরার সময় দেহের কোথাও যেন কিছু বাঁধে না, ঠিক একটা নতুন নৌকার মতো। পৃথিবীর সব বিষয়ই তার একটা কৌতূহল আছে। পাড়ায় গল্প করতে যেতে ভালোবাসত চন্দরা। বড় বউ ছিল ঠিক এর উল্টো, অত্যন্ত এলোমেলো, ঢিলে ঢালা, অগোছালো। মাথার কাপড়, কোলের শিশু, ঘরকন্যার কাজ সে কিছুই সামলাতে পারত না। হাতে বিশেষ কোনো কাজ নেই, কিন্তু কখনোই যেন সে অবসর পেত না। ছোট যা তাকে বিশেষ কিছু বলতো না, মৃদু স্বরে তীক্ষ্ণ দংশন করত, আর সে হাউ হাউ দাউ দাউ করে রেগে বকাঝকা করে পাড়া শুদ্ধ অস্থির করে তুলত। ছিদাম তার স্ত্রীকে একটু বেশি ভালোবাসত। দুজনে ঝগড়া করত, ভাবও হতো, কেউ কাউকে পরাস্ত করতে পারত না। সেদিনের ঘটনার কিছুদিন আগেও দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল। ছিদাম মাঝে মাঝে কাজের বাহানায় দূর গ্রামে গিয়ে 1-2 দিন থেকে আসতো, অথচ পয়সা করি কিছু আনতো না। লক্ষণ মন্দ দেখে চন্দরাও বাড়াবাড়ি শুরু করলো। যখন তখন নদীর ঘাটে যেতে শুরু করলো এবং পাড়া বেরিয়ে এসে কাশী মজুমদারের মেজ ছেলের ব্যাপারে অনেক কথা বলতে লাগলো। চন্দরার এই আচরণ ছিদামকে অস্থির করে তুলেছিল। শেষে একদিন না থাকতে পেরে ছিদাম রেগে রাধাকে বলল, তুমি তো ওকে একটু দেখে শুনে রাখতে পারো বৌদি। শোনো বাপু, ও মেয়ে ঝড়ের আগে ছোটে, ওকে আমি সামলাবো কেমন করে শুনি? শোনো, এই আমি বলে দিচ্ছি, ও কোন দিন কোনো সর্বনাশ করে বসবে, সেই দিন মিলিয়ে নিও আমার কথা। চন্দরা পাশের ঘর থেকে বেরিয়ে আস্তে আস্তে বলল, কেন দিদি, তোমার তো ভয় কিসের? কি বলিস? ভয় থাকবে না? তুই কুলোটা হলে যে লোকে আমাকেও বদনাম দেবে রে। চন্দরা রাধার মুটিয়ে যাওয়া শরীরের দিকে একবার তাকিয়ে মুচকি হেসে বলল, আমি কি হব তা আমি বুঝে নেব, তুমি তোমার নিজের দিকে তাকাও। এর মাঝে ছিদাম বলে ওঠে, আবার যদি দেখি তুই একা ঘাটে গেছিস, তবে তোর হাড় ভেঙে রেখে দেবো। তাহলেই তো হাড় জুড়োয়। কথাটা শেষ করেই বাইরে যাবার জন্য পা বাড়ালো চন্দরা। ছিদাম এক লাফে তার চুল ধরে টেনে ঘরে ঢুকিয়ে ঘরে তালা দিয়ে দিল। লাগছে, ছাড়ো, ছাড়তে বলেছি। বলতে বলতে আর্তনাদ করে উঠল, কিন্তু কোনো লাভই হলো না। কাজ শেষ করে সন্ধেবেলায় বাড়ি ফিরে এসে ছিদাম দেখল ঘর খোলা, ঘরে কেউ নেই। চন্দরা তার মামার বাড়ি চলে গেছে। ছিদাম বহু কষ্টে অনেক সাধ্য সাধনায় তাকে ঘরে ফিরিয়ে এনেছিল। তারপর থেকে আর কোনো জবরদস্তি ছিদাম করত না, কিন্তু মনে মনে বেশ অশান্তিতে ভুগত। তার এই চঞ্চলা যুবতী স্ত্রীর প্রতি সদা শঙ্কিত ভালোবাসা উগ্র বেদনার মতন ভীষণ যন্ত্রণার হয়ে উঠেছিল। এমনকি একবার মনে হতো এ যদি মরে যায় তবে ছিদাম একটু শান্তি লাভ করতে পারে।
এমন সময় ঘরে এই বিপদ ঘটল। চন্দরাকে যখন তার স্বামী খুন স্বীকার করে নিতে বলল, সে স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। তার কাজল চোখ দুটি কালো আগুনের মতন নীরবে তার স্বামীকে দগ্ধ করতে লাগলো। চন্দরার সমস্ত শরীর মন যেন ক্রমেই সংকুচিত হয়ে স্বামীর আক্রোশের হাত থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছিল। পুলিশ এসে জেরা শুরু করার আগে রামলোচন চক্রবর্তী সাজানো গল্পের মতন করে ছিদাম চন্দরাকে বুঝিয়ে দিল পুলিশকে কি কি বলতে হবে। ছিদাম বলল, আচ্ছা আচ্ছা শোনো, তোমার কিন্তু কোনো ভয় নেই। তুমি পুলিশকে বলবে যে বড়দি তোমার দিকে বঁটি নিয়ে তেড়ে এসেছিল, তুমি তখন নিজেকে বাঁচাতে গিয়ে দা দিয়ে ঠেকাতে গেছিলে। তখন ধস্তাধস্তিতে দা ছিটকে গিয়ে বৌদির মাথায় গিয়ে লেগেছে। কী হলো বুঝলে? এই 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 শোনো শোনো শোনো, পুলিশ কিন্তু যাই বলুক, পুলিশ অনেক কথা বলবে, পুলিশ যাই বলুক তুমি কিন্তু এর বাইরে কিচ্ছু বলবে না, ঠিক আছে? হ্যাঁ। চন্দরা কিছু বুঝল কিনা টের পাওয়া গেল না। সে কাঠের মূর্তি হয়ে বসে রইল। ছিদাম যখন চন্দরাকে দোষের ভার নিতে বলেছিল, একটা দীর্ঘশ্বাস ফেলে দুঃখী জিজ্ঞেস করল, কিন্তু বৌমার যদি কিছু হয়ে যায়? ওকে ওকে আমি বাঁচিয়ে নেবো দাদা, তুমি ওসব নিয়ে ভেবো না, আমি ওকে ঠিক বাঁচিয়ে দেবো। পুলিশ তদন্ত শুরু করল। চন্দরাই যে তার বড় যাকে খুন করেছে, গ্রামের সকলের মনে এ বিশ্বাস বদ্ধমূল হয়ে গিয়েছিল। সকল সাক্ষীর দ্বারা সেটাই প্রমাণও হলো। দারোগা যখন চন্দরাকে প্রশ্ন করল, সত্যি কথা বলো, তুমি খুন করেছো? হ্যাঁ, আমি খুন করেছি। কেন খুন করেছো? আমি তাকে দু চোখে দেখতে পারতাম না। ঝগড়া হয়েছিল? না। সে কি তোমাকে প্রথমে মারতে এসেছিল? না। তোমাকে কি কোনো রকম অত্যাচার করেছিল? তাও না। চন্দরার এই উত্তর শুনে সকলে অবাক হয়ে গেল। ছিদাম একে একে অস্থির হয়ে উঠল। সে বলল, দারোগাবাবু, ও ও ভুল কথা বলছে, ও ঠিক কথা বলছে না। ওই বড় বউ প্রথমে ওকে। এই তুমি থামো, বেশি কথা বললে কিন্তু তোমাকে জেলে পুরবো। চুপ। হ্যাঁ, আমরা তোমার থেকে শুনবো, তুমি বলো। চন্দরাকে অনেকভাবে জেরা করলেও বারবার সে একই উত্তর দিল। বড় বউয়ের দিক থেকে কোনো রূপ আক্রমণ আসেনি। এমন একগুঁয়ে মেয়ে খুব একটা দেখা যায় না। কিসের এক নিদারুণ অভিমানে সে যেন ফাঁসির কাঠের দিকে ঝুঁকে পড়ছে। কিছুতেই তাকে টেনে রাখা যাচ্ছে না। এক নিরীহ চঞ্চল কৌতুকপ্রিয় গ্রাম্য মেয়ে গ্রামের চেনা পথ ধরে চিরকালের মতন জেলে চলে গেল। রথতলা নদীর ঘাট, মজুমদার বাড়ি, স্কুল ঘর, পোস্ট অফিস, হাট সব পিছনে পড়ে রইল। সমস্ত পরিচিত লোকের চোখের সামনে দিয়ে কলঙ্কের ছাপ নিয়ে চলে গেল চন্দরা। গ্রামের মেয়েরা তার সইরা গাছের আড়ালে দাঁড়িয়ে ঘুমটার ফাঁক দিয়ে সব দেখছিল। পুলিশ চালিত চন্দরাকে দেখে তারা লজ্জায়, ঘৃণায়, ভয় কেঁপে উঠল। ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছেও চন্দরা দোষ স্বীকার করল। খুনের সময় যে বড় বউ তার উপর কোনরূপ অত্যাচার করেছিল সে কথা সে একবারের জন্য উচ্চারণ করল না। কিন্তু সেদিন ম্যাজিস্ট্রেটের এজলাসে ছিদাম একেবারে ভেঙে পড়ল। কেঁদে জোর হাত করে বলল, দোহাই হুজুর, আমার স্ত্রীর কোনো দোষ নেই হুজুর, আমার স্ত্রীর কোনো দোষ নেই। আহা, কান্না থামাও, কি বলবে সেটা বলো। বলছি হুজুর, বলছি সব বলছি। ওই দা চালিয়েছিল বড়দা। আমরা কাজ সেরে বাড়ি ফিরলাম, তারপর ছিদাম এবার সব সত্যি কথা খুলে বলল। যদিও হাকিম তা বিশ্বাস করলেন না, তার কারণ
বিশ্বস্ত ভদ্র সাক্ষী রামলোচনকে যখন জিজ্ঞেস করা হলো, তখন তিনি ঠিক উল্টো কথাটাই বললেন। রামলোচন বললেন, হুজুর, খুনের পরেই আমি দুঃখীর বাড়িতে গেছিলাম। সাক্ষী ছিদাম সব স্বীকার করে আমার পা জড়িয়ে ধরে বলল, বউকে কিভাবে উদ্ধার করব তা আমায় বলে দিন। আমি যদিও ভালো মন্দ কিছুই বললাম না। সাক্ষী আমাকে জিজ্ঞেস করলো, আমি যদি বলি আমার বড় ভাই ভাত চেয়ে তা পাইনি বলে রাগের মাথায় বউকে মেরেছে, তাহলে কি আমার বউ ছাড়া পাবে? আমি বললাম, খবরদার হারামজাদা, আদালতে এক বর্ণ মিথ্যে বলিস না, অত বড় মহাপাপ আর নেই। রামলোচন প্রথমে চন্দরাকে বাঁচানোর জন্য অনেকগুলো গল্প বানিয়েছিলেন, কিন্তু যখন দেখলেন চন্দরা নিজেই বেঁকে দাঁড়িয়েছে, তখন ভাবলেন শেষকালে বুঝি তাকে মিথ্যে সাক্ষীর দায়ে পড়তে হয়। এ সমস্ত গল্প বাদ দিয়ে ও যেটুকু জানতেন সামান্য রং চড়িয়ে সেটুকুই বলে দিলেন। ডেপুটি ম্যাজিস্ট্রেট চন্দরাকে সেশন কোর্ট চালান দিলেন। ইতিমধ্যে চাষবাস, হাট বাজার, হাসি কান্না, পৃথিবীর সমস্ত কাজ চলতে লাগলো। পুলিশ আসামি আর সাক্ষীকে নিয়ে আদালতে হাজির হলো। সম্মুখবর্তী মুন্সিফের কোর্টে বিস্তর লোক নিজ নিজ মোকদ্দমার অপেক্ষায় বসেছিল। কত শত লোক আপন আপন হিসেবের চুলচেরা বিশ্লেষণ করার জন্য ব্যাকুল হয়ে কোর্ট চত্বরে বসে আছে। তাদের কাছে এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ এই পৃথিবীতে আর কিচ্ছু নেই। ছিদাম এই অত্যন্ত ব্যস্ত পৃথিবীর দিকে এক দৃষ্টি তাকিয়েছিল। সবকিছুই তার কাছে স্বপ্নের মতন ঠিক ছিল। চন্দরা জজকে বলল, উফ সাহেব, এক কথা আর কতবার বলবো? তা তুমি যে অপরাধ স্বীকার করছো, তা জানো এর কি শাস্তি হতে পারে? না, জানি না। এর শাস্তি হলো ফাঁসি। তোমাদের পায়ে পড়ি সাহেব, তাই দাও আমায়। তোমাদের যা খুশি তাই করো, আমার আর সহ্য হচ্ছে না। যখন ছিদামকে আদালতে উপস্থিত করা হলো, চন্দরা মুখ ফিরিয়ে নিল। জজ বললেন, একবার সাক্ষীর দিকে চেয়ে বলো তো, এ তোমার কে হয়? ও আমার স্বামী। ও তোমাকে ভালোবাসে না? দারুণ ভালোবাসে। ও তোমাকে ভালোবাসে না? খুব ভালোবাসে, খুব। জজ ছিদামকে যখন প্রশ্ন করলেন, উদ্ভ্রান্তের মতন ছিদাম বলল, হুজুর হুজুর হুজুর, আমি খুন করেছি। আমি খুন করেছি বড় বউকে। আমি 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 খুন করেছি। হ্যাঁ। কেন? ওই 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 তো ওই তো ভাত চেয়েছিলাম হুজুর, ভাত। বড় বউয়ের কাছে ভাত চেয়েছিলাম, ও আমাকে ভাত দেয়নি, তাই আমি ওকে খুন করেছি। আমি খুন করেছি হুজুর, হুজুর আমি খুন করেছি। আমি খুন করেছি। দুঃখীরাম সাক্ষ্য দিতে এসে মাথা ঘুরে পড়ে গেল। জ্ঞান ফেরার পর সে কাতর কণ্ঠে বলল, দরবাবতার, খুনটা আমি করেছি। কেন? ভাত চেয়েছিলাম, তো বউ ভাত তো দেয়নি, তাই। বিস্তর জেরা করে আর অন্যান্য সাক্ষ্য শুনে জজ সাহেব স্পষ্ট বুঝতে পারলেন ঘরের স্ত্রীকে ফাঁসির অপমান থেকে বাঁচানোর জন্য দুই ভাই অপরাধ নিজেদের ঘাড়ে নিতে চাইছে। কিন্তু চন্দরা থানা থেকে সেশন আদালত পর্যন্ত বারবার একই কথা বলে এসেছে। তার কথার বিন্দুমাত্র নড়চড় হয়নি। দুই উকিল স্বেচ্ছায় তাকে ফাঁসির হাত থেকে বাঁচানোর বিস্তর চেষ্টা করল, কিন্তু শেষ পর্যন্ত তাদের কেউ চন্দরার জিদের কাছে হার মানতে হলো। ফাঁসির সাজা হলো চন্দরার। জেলখানায় ফাঁসির পূর্বে দয়ালু সিভিল সার্জন চন্দরাকে জিজ্ঞেস করল, তুমি কি কারোর সাথে দেখা করতে চাও? একবার আমার মাকে দেখতে চাই। তোমার স্বামী তোমার সাথে দেখা করতে চায়,
তাকে কি ডেকে আনবো? সার্জেনের কথা শুনে চন্দরা ব্যঙ্গের হাসি হেসে বলল, "হ্যাঁ, মরণ। গল্পের শেষে একটা প্রশ্ন রইল আপনাদের জন্য। আদপে শাস্তিটা ঠিক কে পেল? চন্দরা নাকি ছিদাম? কে কাকে শাস্তি দিল? আদালতের জজ নাকি চন্দরা? সারা জীবন দুটো নিরপরাধ মানুষের প্রাণের বোঝা বইবার শাস্তি কি ফাঁসির চেয়েও কম নাকি অনেকটাই বেশি?